হামাসের তীব্র প্রতিরোধের মুখেও রাফায় আরও সেনা পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। স্বজন হারানোর আর্তনাদে ভারী হচ্ছে বাতাস। ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে গাজার গণহত্যা পরিস্থিতি। আইসিজের শুনানিতে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের কারণে কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি, অভিযোগ আরব নেতাদের। খার্কিভে রুশ হামলায় কোণঠাসা ইউক্রেন, সংকটের কথা স্বীকার জেলেনস্কির। বিশ্লেষকরা বলছেন পশ্চিম অস্ত্র না থাকার সুযোগ কাজে লাগাচ্ছে মস্কো। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত জানাবো। আর সাথে আছি আমি মনিরুল ইসলাম। হামাসের তীব্র প্রতিরোধের মুখে রাফায় আরও সেনা পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে হামাসের কয়েকশো স্থাপনা ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। অবশ্য নেতানিয়াহুর ইঙ্গিত, রাফাহ অভিযান জটিল আকার ধারণ করেছে। দিন যত গড়াচ্ছে রাফায় ততই বাড়ছে তেল আবিবের বর্বরতা। স্বজন হারানোর আর্তনাদে ভারী হচ্ছে বাতাসও। যুদ্ধের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের সন্তানসহ 10 স্বজন হারিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন রাফায়। সেখানেও চলছে বর্তমানে ইসরায়েলি তাণ্ডব। এবার প্রাণ গেছে স্বামীরও। আফাব আল হালকের মতো রাফার প্রতিটি পরিবারই এখন নিঃস্ব। যুদ্ধের শুরুতেই বাড়ির ওপর বোমা ছোড়া হয়েছিল। সে সময় আমার সন্তান, নাতি নাতনি সহ 10 জন শহীদ হয়। এখন আরাফাতে এসেও হলাম হামলার শিকার। আজ আমার স্বামী আর সন্তানকেও হারিয়েছি। দিন যত গড়াচ্ছে রাফার অভ্যন্তরে তত বাড়ছে ইসরায়েলি পদাতিক বাহিনীর বর্বরতা। দাবি, টানেল সহ হামাসের বিপুল স্থাপনা ধ্বংস করা হয়েছে। শহরটি থেকে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূলের দ্বার প্রান্তে ইসরায়েল দিচ্ছে এমন ইঙ্গিত। সুবিধাজনক অবস্থানে থাকলেও রাফায় আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ধারণা, হামাসের তীব্র প্রতিরোধের মুখেই সেনা সংখ্যা বাড়ানোর এই উদ্যোগ। ময়দানের আমাদের সেনারা অসাধারণ কাজ করছে। শত্রুপক্ষের শত শত লক্ষ্য বস্তুতে আঘাত হানছে। বেশ কিছু টানেল ধ্বংস করেছে। পুনর্গঠনের সক্ষমতা নেই হামাসের। অব্যাহত থাকবে অভিযান। আরও অতিরিক্ত সেনা পাঠানো হবে রাফায়। এদিকে রাফায় কিছুটা কোণঠাসা ইসরায়েল, সেটি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী। রাফা অভিযান কিছুটা জটিল আকার ধারণ করেছে। হামাসের পুনর্গঠনের জন্য এতদিন এই এলাকা অক্সিজেন পাইপ হিসেবে কাজ করেছে। রাফায় শত্রুদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত হলেই শেষ হতে পারে যুদ্ধ। রাফা ছাড়া গাজার অন্যান্য অংশেও জোরদার হয়েছে ইসরায়েলি হামলা। উত্তর দক্ষিণ সব জায়গায় চলছে সেনাবাহিনীর তাণ্ডব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করল হামাস। বৃহস্পতিবার এই ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। গোষ্ঠীটি জানিয়েছে উত্তর গাজার জাবালি এলাকায় ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক। রাফায় ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পর গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে হামাস। ধ্বংস করেছে বেশ কিছু সাজোয়া যান। পাশাপাশি ইসরায়েলি সেনাদের ওপরও হামলা চালাচ্ছে স্নাইপার যোদ্ধারা, যার ধারাবাহিক ভিডিও প্রকাশ করছে হামাস। গাজায় গণহত্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এক শুনানিতে এমন অভিযোগ করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি শুরু হয়েছে। প্রথম দিন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় রাফায় অভিযান বন্ধে তেল আবিবকে আদেশ দেওয়ার আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা। দেশটির অভিযোগ, গাজাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার এজেন্ডা বাস্তবায়ন করছে নেতানিয়াহু প্রশাসন। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত বছরের 29 ডিসেম্বর মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। When we last appeared before this court, শেষবার আমরা যখন আদালতে এসেছিলাম আশা করেছিলাম ফিলিস্তিন ও এই ভূখণ্ডের বাসিন্দাদের রক্ষায় জাতিগত নিধন বন্ধ হবে। তবে তেমনটি হয়নি। জাতিগত নিধন চালিয়ে গেছে ইসরায়েল। গণহত্যা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপরাধ লুকাতে চাইছে ইসরায়েল।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাহরাইনে আরব লীগের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ সময় মিশরীয় প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের স্বেচ্ছাচারিতার কারণে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হচ্ছে না। সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এমন সতর্কতা জানান জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের সংকট ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় বৈঠকে বসেন আরব লীগের নেতারা। বৈঠকে ছিলেন জাতিসংঘ মহাসচিবও। এ সময় অ্যান্তোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসন থেকে নিরাপদ নয় ফিলিস্তিনের কোনো মানুষই। ফিলিস্তিনে যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো। এই ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। আমার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে ফিলিস্তিনে। শুধু বেসামরিকই নয়, গণমাধ্যম কর্মী, ত্রাণকর্মী থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবন আজ হুমকির মুখে। এ সময় আরব নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের গাফিলতির কারণে গাজা সম্ভব হচ্ছে না যুদ্ধবিরতি কার্যকর করা। সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোর দেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। এর পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহে দ্রুত ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। যুদ্ধবিরতির জন্য যে দায় রয়েছে ইসরায়েলের, বারবার সেটি এড়িয়ে যাচ্ছে তেল আবিব। যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে আসি আমরা, তখনই সেখান থেকে পিছু হটে ইসরায়েল। এখন তারা বিশ্ব আহ্বান উপেক্ষা করেই রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানায় হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলি অস্ত্র সরবরাহের জন্য বাধ্য করবে এমন একটি বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিলটি পাশ হয় রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে। বিলটি পাশ হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয়। দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে ভোট দেন 224 জন, এর বিপক্ষে ছিলেন 187 জন। ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির 16 প্রতিনিধিও ছিলেন। এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম, কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাশ হতে হবে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। Johnson regularly chooses to ally himself with Democrats. এবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে 35 কিলোমিটার দূরের ঘাঁটিটিতে লাদেন ড্রোন ছোড়ে গোষ্ঠীটি। গাজায় 7 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলের সবচেয়ে ভেতরে গিয়ে হিজবুল্লাহর হামলা। পাল্টা জবাবও দিচ্ছে তেল আবিব। একদিনেই ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 60টি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময় লেবানন থেকে ইসরায়েলে হামলা চালায় হামাসও। গাজায় আগ্রাসন শুরুর পর 7 মাস ধরেই দফায় দফায় হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি এই ফ্রন্টে বেড়েছে হামলার মাত্রা। সবশেষ ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার হুসাইন ইব্রাহিম নিহত হওয়ার পর উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত এখন আর সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নেই। সীমান্ত ছাড়িয়ে দেশ দুটির আরও ভেতরে বাড়ছে হামলার পরিধি। বুধবার ইসরায়েলের 35 কিলোমিটার ভেতরে গ্যালিলি শহরে একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় হিজবুল্লাহ। চলমান যুদ্ধে এটি ইসরায়েলি ভূখণ্ডের সবচেয়ে ভেতরে হামলা গোষ্ঠীটির। ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও হামলার কথা স্বীকার করেছে তেল আবিব। দ্বিতীয় দফায় ঘাঁটিটি লক্ষ্য করে ড্রোন ছোড়া হলেও সেটি ঠেকিয়ে দেওয়ার দাবি আইডিএফের। পাল্টা জবাবে সীমান্ত থেকে লেবাননের 100 কিলোমিটার দূরের শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। ময়দানে উত্তেজনা তো বাড়ছেই, চলছে হুমকি ধামকিও। দুদিন আগেই গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল বিরোধী পদক্ষেপ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তরে সংঘাত থামবে না। ইসরায়েলের বাস্তুচ্যুতদের জানিয়ে দিতে চাই, সমাধান চাইলে সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলুন। আমাদের লক্ষ্য গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি করা। হামলা চালিয়ে সেটিই করছি আমরা। মিশর সীমান্তবর্তী রাফায় অভিযান শুরুর পর হামাস যোদ্ধাদের প্রতিরোধে ব্যাপক চাপে পড়েছে ইসরায়েল।
বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনাদের কোণঠাসা করতে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালেডোনিয়ার বিক্ষোভে দমনে বিপুল সেনা সদস্য এবং সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। আর এই সংঘাতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে অঞ্চলটিতে পাঠানো হয়েছে 1000-এর বেশি নিরাপত্তা সদস্য। মঙ্গলবার থেকে বিক্ষোভে উত্তাল নিউ ক্যালেডোনিয়া। দোকানপাটে হয়েছে লুটপাটের ঘটনাও। এছাড়া আবাসিক বাণিজ্যিক স্থাপনায় দেওয়া হয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট। অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টে একটি বিল পাশ হয়। আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালেডোনিয়ার 10 বছরের বেশি সময় বসবাস করছেন তারাও পাবেন আঞ্চলিক নির্বাচনের ভোটাধিকার। এরই প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা। রুশ নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার একটি বিমান ঘাঁটিতে চালানো হলো হামলা। বুধবার রাতে বেলবেক ঘাঁটিতে হামলা হয়। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ক্ষতিগ্রস্ত ঘাঁটির স্যাটেলাইট ছবি। ম্যাক্সাট টেকনোলজির এসব ছবিতে দেখা যায় অন্তত 3টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জ্বালানি মজুদাগার। ইউক্রেনের দিকে অভিযোগের তীর থাকলেও দায় স্বীকার করেনি জেলেনস্কি প্রশাসন। 2014 সাল থেকে রাশিয়ার দখলে ক্রাইমিয়া। চলমান যুদ্ধে অঞ্চলটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। সীমান্তের শহর খার্কিভে রাশিয়ার জোরালো হামলায় কোণঠাসা ইউক্রেন। রুশ বাহিনীর কাছে এলাকার নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করলেও পরিস্থিতি যে সংকটপূর্ণ তা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বাতিল করেছেন চলতি মাসের বিদেশ সফর। সামরিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে বারবারই মিত্রদের কাছে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকরা বলছেন আগামী 3 মাসের মধ্যে অস্ত্র হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাশিয়া। রাশিয়ার মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলায় এভাবেই কেঁপে উঠছে ইউক্রেনের সীমান্তবর্তী শহর খার্কিভ। গেল কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। খার্কিভের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবি বারবার অস্বীকার করলেও পরিস্থিতি যে জটিল তা নিয়ে রাগঢাক করছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবারের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ইউক্রেনের অন্তত 25 জন সৈন্য। পরিস্থিতির ভয়াবহতায় চলতি মাসের বিদেশ সফরও বাতিল করেছেন প্রেসিডেন্ট। দেশের মাটি রক্ষায় ইউক্রেনের সেনারা যে অবদান রাখছে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সৈন্যদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে তারা পারবেনি। শত্রুপক্ষকে ইউক্রেনে ঢুকতে না দেয়ায় 92তম ব্রিগেডকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। তবে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি যে ভয়াবহ তা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন সহসাই এই পরিস্থিতি থেকে উতরাতে পারবে না কিয়েভ। যতটুকু ধারণা করা হয়েছিল রুশ বাহিনী তার থেকেও দ্রুত ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাহায্য এখন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে এত বেশি পরিমাণ অস্ত্র দ্রুত উৎপাদন করতে পারছে না ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন কিয়েভের হাতে অস্ত্র সহায়তা পৌঁছে দিতে কমপক্ষে আরও 3 মাস সময় লাগবে ওয়াশিংটনের। অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনকে ঘায়েল করতে নিজেদের সব শক্তি নিয়ে মাঠে নামবে পুতিন প্রশাসন। আগামী 3 মাসের মধ্যে পশ্চিমা সহায়তা জেলেনস্কি প্রশাসনের হাতে এসে পৌঁছাবে না তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। ফলে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না রাশিয়া। সব মজুদ ব্যবহার করে এখন পুরো ফ্রন্টলাইন জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে তারা। পূর্বের ঘোষিত সহায়তা কিয়েভে পৌঁছানোর আগেই নতুন করে দেশটিকে আরও $2 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। ইফাত আরও খন্দকার, যমুনা নিউজ। চীনের লিটল মস্কো খ্যাত হারবিন শহর সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার 2 দিনের সফরের দ্বিতীয় দিনে শহরটিতে যান রুশ প্রেসিডেন্ট। এ সময় চীনের স্বাধীনতার জন্য যুদ্ধ করে প্রাণ হারানো সোভিয়েত সেনাদের শ্রদ্ধা জানান তিনি। হারবিন সফরে পরে চীন রাশিয়া এক্সপোতে অংশ নেন পুতিন। ভাষণে 2 দেশের কৌশলগত ও বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলেন পুতিন। বলেন চীন রাশিয়ার গভীর সম্পর্ক দেশ দুটির অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সাথে গভীরভাবে কাজ করার কথাও জানান রুশ প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার সফরের প্রথম দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়া ও চীনের অবিচ্ছেদ্য অংশীদারিত্ব দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ প্রভাব রাখছে। আমাদের কৌশলগত সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ নতুন শিল্প সৃষ্টি এবং কর্মসংস্থানও সৃষ্টি করবে। দুই দেশের মানুষের জীবনযাত্রার মানও উন্নত করবে বলে আশা আমার। রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগে অস্বীকার করল উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইউ জং দুই দেশের মধ্যে অস্ত্রের বিনিময়ের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে এই তথ্য। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগ তুলে আসছে। এর আগে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কোনো অস্ত্র চুক্তি হয়নি। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও কল্পকাহিনী নির্ভর আখ্যা দিয়েছেন তিনি। তার অভিযোগ, দেশটিকে নিয়ে গুজব ছড়াচ্ছে শত্রুরা। কিম ইউ জংয়ের দাবি, রফতানির উদ্দেশ্যে নয় বরং দক্ষিণ কোরিয়ার হুমকির মোকাবেলায় অস্ত্র উৎপাদন করে তার দেশ। ভয়াবহ দাবানলে পুড়তে থাকা কানাডার আলবার্টা প্রদেশে কয়েক ঘন্টার বৃষ্টিতে কমে এসেছে আগুনের তীব্রতা। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বৃষ্টির চলে কয়েক ঘন্টা। কানাডার আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিন চলবে বৃষ্টিপাত। গত সপ্তাহে আলবার্টা প্রদেশে শুরু হওয়া দাবানল দ্রুত দক্ষিণ পশ্চিম অঞ্চলের বনে ছড়িয়ে পড়ে। বৈরী আবহাওয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। অগ্রসর হয় কানাডার তেল উৎপাদনকারী শহর ফোর্ট ম্যাকমুরের দিকে। এ ঘটনায় প্রায় ৬,০০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয় প্রশাসন। আলবার্টায় এরই মাঝে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২৪,৭০০ একর জমি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রবল ঝড়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শহরটিতে প্রবল ঝড় আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে জনবহুল বাণিজ্যিক শহরটিতে আকস্মিক আঘাত হানে হ্যারিকেন। এর গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। প্রবল এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরটির। উপড়ে পড়েছে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি। প্রায় ৮ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে জরুরি খাতের কর্মী ছাড়া সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেয় প্রশাসন। অধিবেশন চলাকালে পার্লামেন্ট কক্ষের মধ্যে মারামারি হাতাহাতিতে জড়ালেন তাইওয়ানের আইন প্রণেতারা। শুক্রবার ঘটে এই ঘটনা। পার্লামেন্টের সংস্কার ইস্যুতে চলা বিতর্কের মধ্যেই বিরোধী দল ও সরকার দলীয় এমপিরা জড়ান সংঘর্ষে। এ সময় একে অপরের ওপর লাফিয়ে পড়তেও দেখা যায়। পাশাপাশি কিল ঘুষিও মারেন একে অন্যকে। স্পিকারের আসনের পাশে আইন প্রণেতারা ঘটান এসব কাণ্ড। পার্লামেন্টে প্রধান বিরোধী দল কুমিংতানের আসন সবচেয়ে বেশি, তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণে সরকারের উপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একই দিনে অন্তত ১৩ জন মারা গেছেন। রাজ্যের মালদহ জেলাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে প্রাণ গেছে ২ জনের। বজ্রপাতে আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে হঠাৎ শুরু হয় ভারী বর্ষণ, আর তাতেই ঘটে এক হতাহতের ঘটনা। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আম কুড়াতে গিয়ে। মৃতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া আহতদের চিকিৎসা ব্যয় বহনেরও ঘোষণা দিয়েছে সরকার। জার্মানিতে প্রায় ৬,৮০০ বছরের পুরনো দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। বাভারিয়া প্রদেশের একটি গ্রামে নির্মাণ কাজের সময় খোঁড়া হয় মাটি। এ সময় মাটির নিচে সন্ধান মেলে এই কঙ্কালটির। দেহাবশেষের সাথে পাওয়া যায় মূল্যবান বহু সামগ্রী। ধারণা করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন এই ব্যক্তি। এর উচ্চতা ৫ ফুটেরও বেশি, তবে মৃত্যুর সময় তার বয়স কত ছিল তা এখনও নির্ণয় করা যায়নি। আরও বিস্তারিত গবেষণার জন্য দেহাবশেষটিকে ল্যাবে পাঠিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। গবেষকরা জানান, দেহাবশেষটি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ থেকে প্রাচীন ওই সময় সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। দর্শক, এই ছিল আমাদের এখনকার যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।